রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সর্বহালতেই আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলারই সমস্ত প্রশংসা, তিনি আমাদেরকে ভালো রাখছেন এই পরিস্থিতির মধ্যেও। তো আমরা শিখছিলাম গত ক্লাসে থেকে, গতকালকের ক্লাস থেকে, সেটা হচ্ছে সম্ভাবনা। এখন যদি আমরা বর্তমান পরিস্থিতিতে আসি, এই বর্তমান পরিস্থিতি থেকে আমরা কবে উত্তরণ পাবো, এটাকে নিশ্চিত করে কেউ বলতে পারবে? নো স্যার। আর কেউ বলতে পারবে যে আমরা পাবোই না? নো স্যার। না স্যার, পারবো স্যার, পারবো ইনশাআল্লাহ, কিন্তু নিশ্চিত করে বলা যাবে না কবে। তাহলে এটা একটা সম্ভাবনা। যদি কেউ বলে যে আগামীকাল, পরশু, 10 তারিখ, 20 তারিখ, 50 তারিখ, 50 তো হয় না, 30 তারিখ, তাহলে এগুলো কি হবে? সম্ভাবনা। তাহলে সম্ভাবনা কোথায় ব্যবহৃত হয়? নিশ্চিতের ক্ষেত্রে, যেখানে অনিশ্চয়তার মাত্রা বেশি থাকে, যেখানে অনিশ্চয়তার মাত্রা আছে সেখানে সম্ভাবনা। অনিশ্চয়তা কম হতে পারে, বেশি হতে পারে, এই অনিশ্চয়তার মাত্রার উপরই সম্ভাবনা কম বেশি হয়। আচ্ছা, এরপরে আমরা জেনেছিলাম গতদিন দৈব পরীক্ষা সম্পর্কে। তো দৈব পরীক্ষা আজকে নাম বলো। স্যার আমি বলবো। হ্যাঁ স্যার, যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে, কিন্তু পরীক্ষাটিতে কোনো একটা নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, তাকে দৈব পরীক্ষা বলে। সুন্দর, গুড। স্যার একটা উদাহরণ। উদাহরণ দাও। আচ্ছা স্যার, যেমন একটা মুদ্রা নিক্ষেপ পরীক্ষার সম্ভাব্য ফলাফল মানে হেড আর টেল হবে, তা আমরা আগে থেকেই জানি, কিন্তু মুদ্রাটি নিক্ষেপের পূর্বে কোন ফলাফলটি ঘটবে তা আমরা নিশ্চিত করে বলতে পারি না। সুতরাং মুদ্রা নিক্ষেপ একটি দৈব পরীক্ষা। সুন্দর হয়েছে। তো নামিরা যেভাবে বললো ঠিক এইভাবেই তোমরা, যদি ক নাম্বার প্রশ্নে আসে যে দৈব পরীক্ষা কাকে বলা হয়, উদাহরণ দাও, এভাবে বললে হয়ে যাবে। সেখানে মুদ্রার উদাহরণ দিতে পারো অথবা ছক্কার উদাহরণ দিতে পারো, যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। একটা উদাহরণ দেবেন। তো এটা গেল দৈব পরীক্ষা। এরপরে আমাদের ছিল হচ্ছে অনুকূল ফলাফল। এটা বলো, ফাতিন ইশরাক বলো। আসো, ফাতিন ইশরাক আসো তো, বলো অনুকূল ফলাফল কি? ফাতিন ইশরাক কথা বলছে না। আচ্ছা, অন্য যে কেউ বলো অনুকূল ফলাফল কি? পরীক্ষা একটা ঘটনার সপক্ষে ফলাফল হলো ঘটনার অনুকূল ফলাফল। ঘটনার সপক্ষে, ঠিক আছে, সুন্দর হয়েছে। ঘটনার সপক্ষে যেটা আছে, আমরা যার সম্ভাবনা নির্ণয় করতে চাচ্ছি সেই সম্ভাবনা নির্ণয়টাই হচ্ছে মূল ঘটনা। তার সপক্ষে যেগুলো আছে সেগুলো হচ্ছে অনুকূল ফলাফল। আচ্ছা, এরপরে আরো কিছু বিষয় ছিল। এরপরে আমরা আসতেছি হচ্ছে সম্ভাবনার সূত্র। সম্ভাবনার সূত্র বলা হয়েছিল। আর তানজিন না, একজন, তুমি তো এটা বললে, অন্য একজন বলো। আমি বলি স্যার। আচ্ছা, নাফিজা বলো। আমি বলবো। নাফিজা বলবে। কোন ঘটনার সম্ভাবনা সমান সমান উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। বাহ, সুন্দর হয়েছে। এই একটা সূত্র ভালো করে জানলে আমাদের সবগুলো অঙ্ক করা যাবে সূত্র দিয়ে, কিন্তু কিছু বিষয় আছে যেটা তোমার বুঝতে সমস্যা হবে, সেগুলো আমরা অঙ্ক করতে করতে পাবো। তো আজকে আমরা 308 নম্বর পৃষ্ঠায় 308 নম্বর পৃষ্ঠায় দেখো লেখা আছে, এখান থেকে আমরা কিছু বিষয় জানবো। পৃষ্ঠা নাম্বার 308। এটা আস্তে আস্তে শিখি, জিনিসটা তারা মজবুত হয়, ভালোভাবে শেখা হয়। ঠিক আছে, দ্রুত বেগে শেখা। আর কালকে ভিডিও ক্লাসে তোমরা আবার এখানে কিছু পাবে। আগামীকালকে ভিডিও ক্লাসে আমি একটা সৃজনশীল করে দিয়েছি, সেটা দেখলেও কিছুটা বুঝতে পারবে। তো এখানে বলা আছে হচ্ছে কোন পরীক্ষণে কোন ঘটনা ঘটার অনুকূল ফলাফল সর্বনিম্ন কত হতে পারে? সর্বনিম্ন হতে পারে 0। একজনও নাই। একটা থলের মধ্যে, ছক্কার মধ্যে মনে করো 1 থেকে 6 পর্যন্ত আছে, কিন্তু 7-এর অনুকূলে কেউ আছে? 7-এর অনুকূলে কেউ নাই। তো
তো বইতে যেহেতু আছে আমি আর লিখছি না, তোমরা 308 পৃষ্ঠার সম্ভাবনার সংজ্ঞার নিচে দেওয়া আছে যে কোন পরীক্ষণে কোন ঘটনা ঘটার অনুকূল ফলাফল সর্বনিম্ন 0 হতে পারে এবং সর্বোচ্চ হতে পারে কত, n। n মানে হচ্ছে যেটা সমগ্র সম্ভাব্য ফলাফলের সমান, সমগ্র সম্ভাব্য ঘটনাবলী বা ফলাফল যেটা আছে তার সমান হতে পারে n। অর্থাৎ সবগুলো সমান, 7টা আছে সংখ্যার মধ্যে 7টাই সর্বোচ্চ, 6টা আছে সংখ্যার মধ্যে সর্বোচ্চ ফলাফল অনুকূল হলে কয়টা হতে পারে, 6টা। 7টা কি হতে পারে, নো স্যার, না 7টা হতে পারে না। তাহলে সম্ভাবনার ক্ষেত্রে কোন একটা পরীক্ষণে কোন ঘটনা ঘটার অনুকূল ফলাফল সর্বনিম্ন হতে পারে 0, সর্বোচ্চ হতে পারে n। এখন যখন কোন ঘটনার অনুকূল ফলাফলের মান 0 হয় তখন সম্ভাবনার সূত্র কি, অনুকূল ডিভাইডেড বাই সমগ্র। অনুকূল 0 সমগ্র n, 0 বাই n ইকুয়াল টু কত, 0। তাহলে এটা সর্বোচ্চ না সর্বনিম্ন, সর্বনিম্ন। আচ্ছা, একইভাবে যখন সর্বোচ্চ ফলাফলটা হয় n এর সমান তখন n ডিভাইডেড বাই n ইকুয়াল টু কত হয়, 1। এটা থেকে বোঝা যায় সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যেই থাকে। সম্ভাবনার সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান 1। এই 0 এবং 1 এর মাঝে থাকবে সম্ভাবনা। এটাকে এইভাবে লেখা হয়, কতগুলো লেখাচ্ছি আমি, 0 less than equal p of a less than equal 1, এইভাবে লেখা হয়। p of a মানে কি, প্রবাবিলিটি, আর এটা স্যার ঘটনা বা ইভেন্ট। তার মানে হচ্ছে a ঘটনা ঘটার সম্ভাবনা, ইংরেজিতে আমরা বলতে পারি probability of a, probability of a ঘটনা ঘটার সম্ভাবনা। এটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ডাইরেক্ট যদি 0 হয়ে যায় তাকে কি ঘটনা বলে, অসম্ভব। আর যদি ডাইরেক্ট একবারে 1 হয় সরাসরি, সম্ভব বা নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনা। তো এটাকে 100 দিয়ে গুণ করলে শতকরা আসবে, পার্সেন্টেজ আসবে। সম্ভাবনার যে মানটা আছে তাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট আসবে। তার মানে এটা 0%, এটা হচ্ছে 100%, তার মাঝে থাকবে সমস্ত বিষয়। তো আমরা আজকে উদাহরণ 3 দেখবো। উদাহরণ 3 কে ফলো করে আমরা কোথায় কিভাবে অঙ্ক করা আছে সেগুলো পরের বিষয়, আমরা উদাহরণকে ফলো করার চেষ্টা করব। আর মূল বইকে ফলো করলে এখানে কেউ কোনো রকম নাম্বার কাটতে পারবে না। তো উদাহরণ 3, একটা থলেতে 4টা লাল, 5টা সাদা আর 6টা কালো বল আছে। একটা থলেতে 4টা লাল, 5টা সাদা আর 6টা কালো বল আছে। তো এটা মনে করেন একটা থলে, এই থলের মধ্যে লাল কয়টা আছে, 4টা, সাদা 5টা, কালো 6টা। সর্বমোট বল কয়টা আছে, 15টা স্যার, 15টা। এখন আমি দৈবভাবে একটা বল নিব। তো দৈবভাবে বল নেওয়া বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একটা 15টার ভিতরে যে কোনো একটা বল নিব, ঠিক আছে। দৈবভাবে নেওয়া মানে বোঝাচ্ছে যে আমি বুঝে শুনে দেখে কোনটা নিব না, কোনটা নিব সেটা কিন্তু আমি দেখে নিব না। থলের মধ্যে আমি তাকিয়ে একটা বল তুলে নিলাম, এটা কি দৈব হলো? নো স্যার, না স্যার, বলো না। দৈব মানে চোখ বন্ধ করে নেবেন, চোখ বন্ধ করে হতে পারে, বা থলের দিকে তাকালাম না, একটা বল তুলে নিলাম, এটাকে বলে দৈব। তো দৈব হবে একটা বল যদি আমরা তুলি তখন তো আমি নিশ্চিত করে বলতে পারবো না যে আমার হাতে কোন বলটা উঠলো। এতটুকু বলতে পারবো যে ওই 15টার মধ্যে কোনো একটা আসবে, এর বাহিরে তো অন্য কোনো বল আসবে না। যেমন সবুজ আসবে কি বল, না আসবে না, সবুজ বল নাই। যদি সবুজ বলের সম্ভাবনা বের করতে বলে তাহলে সবুজ বলের অনুকূলে কোনো ফলাফল নাই, 0। তখন 0/15 ইকুয়াল টু 0 হয়ে যাবে, 0/15 ইকুয়াল টু 0। আর আমার হাতে তো বলই আসবে, অন্য কিছু আসবে না। যদি বলা হয় যে বল ওঠার সম্ভাবনা কত, একটা বল উঠবে, কারণ ওখানে 15টা বল আছে, বলের সাথে অন্য কোনো কিছু নাই। যদি বলের সাথে মার্বেল থাকতো, বলের সাথে যদি আরো অন্য কিছু থাকতো তাহলে বলও উঠতে পারতো, অন্য জিনিস উঠতে পারতো। যেহেতু 15টাই বল,
অতএব বল বাদে আর অন্য কিছু উঠবে না, এটা নিশ্চিত যে বল উঠবে। আর হলুদ বল পাওয়া একবার অসম্ভব, এটা অসম্ভব ঘটনা আর নিশ্চিত ঘটনা, এর মাঝেই থাকলে হচ্ছে সম্ভাবনা। এখন আমরা মাঝের বিষয়গুলো বার করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল কত হবে। এই যে 15টা বল আছে, যদি আমরা 15টা একটা বল যদি আমরা দৈর্ঘ্যভাবে তুলি, দৈর্ঘ্যভাবে একটি বল নেওয়া হলে 15টার মধ্যে কি 14টা আসতে পারে একটা বাদ দিয়ে? 15টার মধ্যে কি 15টাই আসতে পারে না? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। নেওয়া হলে 15টি বলের 15টি বল কি একসাথে আসবে? নিয়েছি তো একটা, 15টি একটা আসবে না স্যার। একটা আসবে। এখন যদি একটা বল 8 দিয়ে লাগানো থাকে তো সেই বলটা তো আসবে, আসবে? নো স্যার। তখন না স্যার। 15টি বল থাকলে আমরা তো 15টি তখন ধরবো না, যেটা আসবে না সেটা বাদ, সবগুলোরই আসার সম্ভাবনা থাকতে পারে সমান সমান। তো বলের যে কোনো একটি আসতে পারে, 15টার মধ্যে যে কোনো একটাই যেহেতু আসতে পারে, তাহলে এটাই হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল কত হবে? 15। তো আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে সমগ্র সম্ভাব্য ফলাফলটা আগে বের করে নেব, যে কতগুলোর মধ্যে আমরা কাজটা করছি। 15টার মধ্যে আমরা কাজ করছি। এবার প্রশ্ন দেখো, একটা প্রশ্ন আছে যে ক নাম্বার একটা বলতে তুললাম, সে একটা বলের ক্ষেত্রে সমগ্র তো বের করেছি, যেহেতু সবই আসতে পারে তো সমগ্র হচ্ছে 15। এখন আমাদের অনুকূল যেতে হবে, অনুকূলের জন্য অঙ্ক লাগবে। কিসের সম্ভাবনা বের করতে বলছে? অঙ্ক না হলে তো অনুকূল বলা যাবে না, যে কার অনুকূল। ক নাম্বার প্রশ্ন হচ্ছে লালের অনুকূল, লাল বল আসার সম্ভাবনা বের করতে বলছে, তাহলে কি করতে হবে? লালের অনুকূল বের করতে হবে। লাল কয়টা আছে? 4টা। আচ্ছা, প্রথমে এখানে একটু কথা বলতে হতো যে ফলেতে মোট বল কয়টা আছে? 15টা। 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 15। 4 যোগ 5 যোগ হচ্ছে 6 ইকুয়াল টু 15টা আছে। তারপর আমরা দেখব দৈর্ঘ্যভাবে একটি বল নেওয়া হলে 15টি বলের যে কোনো একটা আসতে পারে, সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল 15। এখন বল লাল বল আছে কয়টা তুলেতে? 4টা। 4/15। বলেতে লাল বল আছে হচ্ছে 4টা। তো এই যে 4টা বল যে আছে এটাই হচ্ছে সপক্ষে, তাই না? এটাই তো লাল বলের সপক্ষে। লাল বলের সপক্ষে কয়টা? 4টা আছে। তাহলে অতএব লাল বলের অনুকূল ফলাফল কত? 4। এরপর আমরা বের করবো সম্ভাবনা। অতএব বলটি মানে যে বলা হলো দুই ভাবে একটা বল উঠতে হবে, বলটি লাল হওয়ার সম্ভাবনা তাহলে উপরে 4/15। 4/15 বুঝতে পারছো? এখানে বাংলাতে তুমি লিখতে পারো যে লাল হওয়ার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। লিখে তারপরে মান বসাতে পারলে আরো ভালো হয়, আর সরাসরি লিখলেও লেখা যাবে, তবে অঙ্কটা যেন মার্ক যত। স্যার আপনি বলছেন যে সূত্রটা বসিয়ে তারপরে মান বসাবো? সূত্রটা বসিয়ে তারপরে মান বসাবে, এটাই ভালো হবে। আচ্ছা, আমি সূত্রটা লিখে দিই। আমরা সূত্র মুখস্থ করেছিলাম যে উক্ত লেখা আছে, উক্ত ঘটনার অনুকূল ফলাফল। কিন্তু আমাদের কাছে যখন যেটা যাবে আমরা তখন সেই নামটা দেবো, উক্ত না দিয়ে আমরা দেবো এখন লাল বলের অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল ইকুয়াল টু, তাহলে লাল বলের অনুকূল আছে 4টা আর সমগ্র হচ্ছে 15, 4/15। এইভাবে
সবগুলো এখন বের করা হবে, উদাহরণ দেওয়াই আছে, তোমরা সেটা দেখে বুঝে নেবে। সাদা বলেছে, সাদা সাদা কয়টা আছে? 5টা। ফলেতে সাদা বল আছে 5টি, অতএব সাদা বলের অনুকূল ফলাফল তাহলে 5টি। বলটি সাদা হওয়ার সম্ভাবনা, সাদা বলের অনুকূল ফলাফল ডিভাইড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তো সাদা বল 5টা আছে, 5/15, 5/15 যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 1/3, 1/3। এইভাবে যতগুলো বলবে সবই বের করা যাবে। কালো হওয়ার সম্ভাবনা, কালো বল কয়টা আছে? 6টা। 6/15। এগুলো যদি বহু নির্বাচনীতে আসে তখন তো তোমার এত কিছু লিখতে হচ্ছে না, শুধু উত্তরটা বের করতে পারলেই তখন হবে। তো বহু নির্বাচনের জন্য শর্টে শিখতে হবে, সৃজনশীলের জন্য আবার কত বড় করে লেখা যায়, সুন্দর করে লেখা যায় এটা শিখতে হবে। সৃজনশীল মানে এখানে তোমাকে চেষ্টা করতে হবে যে সুন্দর করে বিস্তারিত হবে ফুটিয়ে তোলা, আর বহু নির্বাচনীতে চেষ্টা করতে হবে কত কম সময়ে কম লেখে কম ক্যালকুলেশনে তুমি উত্তরটা বের করতে পারো। এই দুই দিকে দুই রকম আসলে চেষ্টা করতে হবে, দুই রকম যোগ্যতা। তাহলে উদাহরণের সবগুলো বুঝতে পারছো, তাই না? এখন আরো কিছু বিষয় আছে, আমি আরেকটু এখন ইয়েতে যাব। এই ধরনের ফলেতে ধরো বল আছে, মার্বেল আছে, এগুলো সব একই রকম হবে। ফলেতে বল থাকা, মার্বেল থাকা, এগুলো একই রকম। স্যার এই বাস্তবিক প্রয়োগ মানে এগুলো শিখে কি লাভ? বাস্তবিক তো অবশ্যই আছে, বাস্তবে সময় বাস্তবে তো অবশ্যই আছে। এগুলো আমি পরে আরো কয়েকটা ক্লাস পরে তোমাদেরকে বাস্তবিক কিছু উদাহরণ দেব। সম্ভাবনার মাধ্যমে প্রমাণ করা যায় যে কোরআন আল্লাহর বাণী, এটা আল্লাহ বাদ দিয়ে অন্য কেউ লেখেননি, এটা সম্ভাবনার মাধ্যমে প্রমাণ করা যায়। তোমাদেরকে আরো কিছু সূত্র জানতে হবে। একটা ঘটনার ক্ষেত্রে জানলে, একের অধিক ঘটনার ক্ষেত্রে কি হবে, দুইটা ঘটনার ক্ষেত্রে কি হবে, 3টা 4টা 5টা 10টা 100টা 1000টার ক্ষেত্রে কি হবে, এগুলো জানলে তখন বুঝতে পারবে। সম্ভাবনার মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে ডিএনএ এটা ডারউইনের থিওরির দ্বারা আসেনি, সম্ভাবনার সূত্র দিয়ে এটা প্রমাণ করা হয়েছে। যদি এখনো ডারউইনের থিওরি অনেক জায়গায় পড়ে, কিন্তু সম্ভাবনার মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে এটা 0% সম্ভাবনা হঠাৎ করে কোনো একটা নতুন ডিএনএ তৈরি হয়ে যাওয়া। এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারবো সম্ভাবনার মাধ্যমে কত কিছু সম্ভব। আচ্ছা, এখন আমরা একটা অনুশীলনী অঙ্কে যাই। তোমরা অনুশীলনীতে আসো। 313 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 313। অঙ্কের নাম্বার হচ্ছে 7। কি বলা আছে এখানে? 30টি টিকিট 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। টিকিট 30টি এবং প্রত্যেকটা টিকিটে ক্রমিক নাম্বার দেওয়া আছে, 1 2 3 4 করে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দিয়ে টিকিট করা আছে। সেই টিকিট গুলো ভালোভাবে আবার মেশানো হলো। মেশানো হলো মানে যেন 1-এর পরে 2 2-এর পরে 3 এরকম সিরিয়াল বা কোনো কিছু না থাকে, একবারে মিশিয়ে দেওয়া হলো, উল্টা পাল্টা করে সব মিশিয়ে দেওয়া হলো। মিশিয়ে দিয়ে একটি টিকিট সেখান থেকে দৈবভাবে নেওয়া হলো। মনে করো আমরা সেটা টিকিট বাক্সের মধ্যে রাখছি, টিকিট গুলো একটা টিকিট বাক্সের মধ্যে 1 থেকে 30 পর্যন্ত টিকিট আছে। সিরিয়াল ওয়াইজ আছে না এলোমেলো আছে? এলোমেলো। এখন আমি যদি একটা টিকিট ওখান থেকে তুলি না দেখে, তাহলে সেটাই তো হবে দৈব পরীক্ষা, কারণ আমার জানা আছে 1 থেকে 30 পর্যন্ত আছে, কিন্তু আমি তুললে কোনটা পাবো সেটা আমি জানি না। এইটাকে বলে দৈব পরীক্ষা। তো বলা আছে দৈবভাবে নেওয়া হলো। দৈবভাবে নেওয়া হলো মানে হচ্ছে 30টা আছে এটা আমার জানা আছে, কিন্তু সেখান থেকে আমি নিলে কোনটা উঠবে সেটা আমি জানি না, এটাকে বলা হয় দৈব। তো দৈবভাবে একটা টিকিট নির্বাচন করা হলো বা নেওয়া হলো। এখন প্রশ্ন দেখো, প্রশ্নের মধ্যে টিকিটটির নম্বর জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কতগুলো? তো আমরা প্রথমে কি বলবো যে টিকিট আছে কয়টি? মোট টিকিট রয়েছে 30টি। টিকিট আছে বা রয়েছে যেটা লিখতে পারো, 30টি টিকিট আছে মোট। তাহলে আমি যদি একটা দৈবভাবে টিকিট নিই, সে 30টার মধ্যে তো যে কোনো একটা আসতে পারে।
দৈর্ঘ্য হবে একটি টিকেট নিলে বা তুললে টিকেট নিলে 30টির যে কোনো একটি আসতে পারে, যে কোনো একটি অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল কি হবে? 29টি না 30টি। 30 স্যার। একটা যদি না আসে এরকম তো হবে না, বলা আছে যে সব ইয়া করা আছে সবগুলো আসবে, কোনোটা না আসে না, তাহলে ফলাফল কয়টি? 30টি। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের সমগ্রটা বের করা, সমগ্র বের করে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 30। এখন প্রশ্ন দেখতে হবে জোড় সংখ্যা আসার সম্ভাবনা। ক নম্বরে জোড় কয়টা আছে? 1 থেকে 30 এর মধ্যে 15টি স্যার। 15টা আছে। তো তাহলে আমাদেরকে বের করতে হবে জোড় হওয়ার অনুকূল ফলাফল। টিকেট জোড় হওয়ার অনুকূল ফলাফল 15টি আছে। এটা আরো উল্লেখ করতে পারো জোড়গুলো কি কি, 2 4 6 8 এভাবে 15টা আছে। মোট 15টা টিকেট থাকার কারণে ওই 15টাই হচ্ছে জোড়ের সপক্ষের টিকেট, ওই 15টা ঘটনাই হচ্ছে জোড়ের সপক্ষের ঘটনা, এই জন্য অনুকূল ফলাফল 15। টিকেটটি জোড় হওয়ার সম্ভাবনা যাব আমরা, অতএব টিকেটটি জোড় মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। এই কথার সূত্র লিখলে কি হবে? জোড় হওয়া সম্ভাবনা জানেন সূত্রের মধ্যে কি হবে? জোড় হওয়া অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল। জোড় হওয়া অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল y হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে জোড় হওয়ার অনুকূলে এখানে আছে হচ্ছে r/30 কাটাকাটি করবে 1/2। যদি আমরা পার্সেন্টেজে নিয়ে আসি, শতকরায় নিয়ে আসি, শতকরা কত হবে? 50%। আমি একটা যদি ওখান থেকে ওই 30টার মধ্যে একটা টিকিট তুলি তো 50% সম্ভাবনা আছে সেটা জোড় হওয়ার। তো সম্ভাবনার মানটা যত বেশি থাকবে, পার্সেন্টেজ যত বেশি, দেখা যাবে যে একবার দুইবার তিনবার তুললে ওই জিনিস যেটার পার্সেন্টেজ বেশি সেটাই বেশি উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু নিশ্চয়তা তো একবারে নাই, এটা সবই অনিশ্চয়তার বিষয়, কারণ যেহেতু সম্ভাবনা। এইভাবে প্রত্যেকটা অঙ্ক করতে হবে, অনুকূল কয়টা সমগ্র কয়টা দিয়ে তারপরে সূত্র লিখে সেখান থেকে নির্ণয় করতে হবে। খ নম্বরে বলেছে 4 দ্বারা বিভাজ্য। তো 30 পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য কয়টা আছে? 7টা। 4 বাদে 7টা। 4 7 28, 7টা আছে, তারপরে তার হবে না। 4 দ্বারা বিভাজ্য 4 থেকে শুরু করে 4 8 12 এইভাবে যাবে, 16 তারপরে 20 তারপরে 24 তারপরে 28। 30 কে তো 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 7টা আছে। এখন মনে করো যে আমরা ওই 7টাকে লিখতে চাচ্ছি, তখন আমরা কি বলবো? অনুকূল ফলাফল লিখবো। বি এর অনুকূল ফলাফল 4 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা অনুকূল 4 দ্বারা বিভাজ্য সংখ্যা লেখা যাবে, নামিটা ঠিক বলেছে যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো লেখা যাবে। অথবা আরেকটা জিনিস লেখা যাবে যে 4 দ্বারা বিভাজ্য হওয়া অনুকূল ঘটনা। ঘটনা কি আর ফলাফল কি? ঘটনা হচ্ছে সেট আর ফলাফল হচ্ছে সেটের উপাদান সংখ্যা। ঘটনাটা কি? একটা সেট, সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো উল্লেখ থাকবে, যে 4 হওয়া একটা ঘটনা, 8 হওয়া একটা ঘটনা, তারপরে তোমার 12 হওয়া একটা ঘটনা, এইভাবে 7টা ঘটনাই সেখানে উল্লেখ থাকবে। আর ঘটনা কয়টি, ঘটনার সংখ্যাটাকে আমরা কি বলবো তখন? ফলাফল অনুকূল সেটের উপাদান। যদি তুমি কোনো কারণে লিখতে চাও, দরকার হবে আমাদের হেড আর টেলের ক্ষেত্রে তখন ঘটনা লেখার দরকার হবে।
আর এইসবের ক্ষেত্রে ঘটনা লেখার দরকার নেই, ভেক্টরের ক্ষেত্রে ঘটনা লিখতে হয়, অনুকূল ঘটনা তারপর অনুকূল ফলাফল। যদি আমরা লিখি যে 7 দ্বারা বিভাজ্য 4 দ্বারা বিভাজ্য হওয়া অনুকূল ঘটনা, ঘটনা যদি আমরা লিখি তাহলে এটা হবে সেট, একটা সেটের মধ্যে থাকবে 4, 8, 12, 16, 20, 24 এবং 28। ঘটনা মানে হচ্ছে সরাসরি ওই সংখ্যাগুলো লিখতে হবে যেগুলো স্বয়ং ঘটবে। আর ফলাফল 4 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল, ফলাফল কি লিখবো আমরা? 7 হবে ফলাফল। উপাদান সংখ্যা, এটা যদি আমরা এ ধরি, এ হচ্ছে একটা ঘটনা, তো এ কি সেট না? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে ঘটনা। আর ফলাফল হবে এন অফ এ। এন অফ এ বুঝতে পারবা? প্রথম থেকে ছিল এন অফ এ মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এ। এ সেটের উপাদান সংখ্যা এন অফ এ। বুঝতে পারো সবাই? এন অফ এ বুঝো? জি স্যার। আচ্ছা, এন অফ এ ইকুয়াল টু কত হবে? 7। 7টা অনুকূল ফলাফল এখানে আছে। সমগ্র সম্ভাব্য ফলাফলকে আমরা লিখতে পারি হচ্ছে n of s। n of s লিখতে পারি। n of s যদি n দিয়ে করতে চাও, তোমরা উপর ক্লাসে উঠলে সব n দিয়ে পাবে সেখানে। n of a, n of b, n of s এভাবে সব ঘটনাটাকে আলাদাভাবে লিখলেন, উপরে ওটাকেও কি ঘটনাটাকে আলাদাভাবে লিখতে হবে? ঘটনাটাকে n of a না, তুমি সরাসরি n of a তে যেতে পারো। ঘটনা লেখার দরকার অনেক সময় হয় বোঝার জন্য, যে আসলে ঘটনাগুলো কোনটা কেন। আর লিখলে তোমার অঙ্কটা একটু বড় হবে এবং অঙ্কটা সুন্দর হবে। উচ্চতার অনেক সময় পাওয়া যায়, অঙ্কগুলো সুন্দর করে একটু বড় করে করতে হবে। আচ্ছা, এখন দেখো n of a আর n of s এটা লেখার উপকারিতা কি? এটা লিখলে আমাদেরকে আর অত বড় করে বাংলায় সূত্র লিখতে হবে না। আমরা লিখবো যে অতএব 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। এখানে আমাদের এটারও মান আসবে, p of a। এটাকে আমরা ধরে নিয়েছি তো যে 4 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ঘটনা ধরেছি a, তাহলে p of a মানে হচ্ছে a হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু n of a ডিভাইডেড বাই n of s। তো সূত্রটাকে বাংলাতেও লেখা যাবে, সূত্রটাকে গণিতের ভাষাতেও লেখা যাবে। p of a equal to n of a divided by n of s। s হচ্ছে সমগ্র ঘটনা আর a হচ্ছে অনুকূল ঘটনা। s a এই সেটগুলো হচ্ছে ঘটনা আর n of s এটা ফলাফল। n দিলে কি হবে? ঘটনা না ফলাফল? ফলাফল। ফলাফল হবে। n না দিলে ঘটনা। ঘটনা। ফলাফল তো বুঝতে পারছো। 4, 8, 12, 16 এগুলো মূল হচ্ছে ঘটনা, কিন্তু কয়টা ঘটনা ঘটলো, ঘটনা ঘটার সংখ্যাটা হচ্ছে ফলাফল। তো তোমরা দুই ভাবে অঙ্ক করতে পারবে, এক সূত্রের মাধ্যমে মানে বাংলা দিয়ে সূত্র লিখে, আরেকটা হচ্ছে গণিতের ভাষাতে যে গণিতের সূত্র লিখে। দুই ভাবে অঙ্ক করতে পারবে। এখানে ডাইরেক্ট মান বসিয়ে দাও, তাহলে এটার মান হচ্ছে 7 আর এটার মান হচ্ছে 30। চলে আসবে। এভাবে সবগুলো বের করা যাবে। আরো প্রশ্ন ছিল 4 এর চেয়ে ছোট, 4 এর থেকে ছোট কয়টা থাকে? 3টা। 3/30 মানে 22 এর চেয়ে সবগুলো পার্সেন্টে বের করব? সমগ্র তো তুমি প্রথমে একবার বের করে নেবে, বারবার বের করতে হবে না না না, বলছি সবগুলো কি পার্সেন্ট যে এত পার্সেন্ট হবে? পার্সেন্টেজ করতে হবে না, কোনোটাই পার্সেন্টেজ করতে হবে না। আমি জাস্ট দেখালাম যে পার্সেন্টেজে নিয়ে আসা যাবে, তখন 100 দিয়ে গুণ করতে হবে। যদি অঙ্কে উল্লেখ করে যে সম্ভাবনাটা শতকরা কত পার্সেন্ট, তখন 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ লিখবে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে 22 এর চেয়ে বড়। তো 22 এর চেয়ে বড় কয়টা আছে? 8টা।
8 ডিভাইডেড বাই 30 অর্থাৎ 4/15 এইভাবে অঙ্কগুলো করতে পারবে। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম শুধুমাত্র ভেতরের যে সংজ্ঞা আছে ধারণা এটা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু অঙ্ক করলাম। আগামীকালকে একটা সৃজনশীল তোমরা পাবে ভিডিও ক্লাসে। এটাতে মনে করো তোমাদের 50% কাজ হয়ে যাবে, আর কিছু কাজ করলে আমরা সম্পূর্ণটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা হোমওয়ার্ক করবে হচ্ছে 8 নাম্বারটা, পরবর্তী যে 8 নাম্বার আছে এটা করবে। সবকার ক্ষেত্রে একটু দেখাতে হবে, সামনের ক্লাসে আমরা সবকা মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্রে লেখাটা একটু দেখবো। নমুনা ক্ষেত্রের বিষয়টা আমরা এখনো বাদ আছে, তাহলে আমরা 9 নাম্বারটা 8 নাম্বার নমুনা ক্ষেত্রের বিষয়টা একটু বাদ থাকলো, সামনের ক্লাসে আমরা এটা বুঝে নেব নমুনা। তো আজ তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 8 নাম্বার, 9 নাম্বার না, 8 নাম্বার। 9 নাম্বারটা পরে, 8 নাম্বারটা হোমওয়ার্ক। ওকে স্যার, 8 নাম্বার 2 লাইনের অঙ্ক। আচ্ছা হোক 2 লাইনের অঙ্ক, কিন্তু ভালো করে লিখে করবে, সুন্দর করে অনুকূল ফলাফল ঘটনা এইভাবে সুন্দর করে লিখে করবে। স্যার আপনি একটু আগে বললেন না একটা ব্যাগের মধ্যে 15টি বল আছে, সেখান থেকে যদি আপনি কোনো একটা বস্তু তুলেন তাহলে বল ওঠার সম্ভাবনা কত? সেক্ষেত্রে কি স্যার আমরা 1 বলবো নাকি 100 বলবো? 1 সম্ভাবনা হবে 1, সম্ভাবনা কত পার্সেন্ট তখন হবে 100%। সম্ভাবনা কত পার্সেন্ট বা শতকরা কত তখন বলবে 100%। আর যদি বলে সম্ভাবনা কত তাহলে 1। বোঝা গেছে বিষয়টা? ইয়েস স্যার, বুঝতে পারছি। তো পার্সেন্টেজ সাধারণত বলে না, এজন্য সমস্যা নাই। তো ঠিক আছে, আরো ক্লাসে আরো ক্লিয়ার হবে, তোমরা করতে থাকো, কোনো ভয়ের কোনো নাই, ভয়ের কোনো দরকার নেই। এটা একবার এসএসসি পর্যন্ত কাজে লাগবে। একটা অঙ্ক সম্ভাবনা থেকে পাবে এবং নিশ্চিতভাবে তোমরা অল্প পরিশ্রমের মাধ্যমে এখান থেকে 10 মার্ক পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। 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 ওয়া আলাইকুম আসসালাম।